আমরা প্রাক সুলতানি যুগ যখন পড়লাম এবং এই প্রাক সুলতানি যুগের পরে আমাদের ঠিক সেকেন্ড হাফে যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে এই রাজবংশগুলো। মানে যেখানে আমরা দেখতে পাই বেশ কয়েকটা রাজবংশ এখানে রাজত্ব করেছিল। যেমন ধরো স্লেভ ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টির পর দাস বংশের পরে নেক্সট যে রাজবংশটা এসেছিল সেটা খলজি, খলজির পরে তুগলক, তুগলকের পর সৈয়দ, সৈয়দের পর লোদি। আমরা এটাকে একটা সুন্দর করে সাজিয়ে নিই, তাহলে আমরা কি বলতে পারি এদিক থেকে। দেখো, প্রথমে হচ্ছে আমাদের দাস বংশ, যেটা 1206 শুরু হয়েছিল, থেমে গেছিল 1290-এ। তারপরে খলজি, 1290-এ শুরু হয়ে 1320-তে থেমে গেছিল। ঠিক তারপরে এসেছিল তুগলক, যেটা 1320-তে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1414-তে। তুগলকের পরে এসেছিল সৈয়দ, 1414 থেকে 1451, আর শেষ লোধি, 1451 শুরু, 1526-এ শেষ। ঠিক আছে, আচ্ছা, এটা খালি তোমরা একটু মাথায় রাখবে। প্রথম যে রাজবংশটা শুরু হয় তার নাম ম্যামেলুক বা দাস বংশ। এবার এই ম্যামেলুক শব্দটার অর্থই হচ্ছে দাস। আমরা আগেই বলেছিলাম যে কুতুবউদ্দিন আইবক যাকে সিলেক্ট করে গেছিল, যাকে দিল্লি সুলতানের সিংহাসন দিয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবক। তার জন্য তার 3 প্রতিদ্বন্দ্বী মানে তাজউদ্দিন ইলদুস, নাসিরউদ্দিন কুবাচা এবং বখতিয়ার খলজি এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু কুতুবউদ্দিন আইবক, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের, যে উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি ওদের পরিবারের ছেলে, ওদের পরিবারের মেয়ে, এই সমস্ত বৈবাহিক সম্পর্ক তৈরি করে উনি সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিলেন। কুতুবউদ্দিন আইবক যখন সিংহাসনে বসছেন তখন তার রাজধানী ছিল কোথায়? লাহোরে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। লাহোর তার রাজধানী ছিল এবং লাহোরের পরে এটা তোমরা মনে রাখবে যে তিনি দিল্লি, গোয়ালিয়র, আজমির এবং মিরাট 4টে জায়গায় জয় করেছিলেন এবং এই 4টে জায়গায় জয় করার পরে উনি লাহোরেই রাজধানী তৈরি করলেন। লাহোরে রাজধানী তৈরি করার পর তিনি যে কাজটা করেছিলেন সেটা মনে রাখবে যে তিনি 1 লক্ষর ওপর মুদ্রা দান করেছিলেন। তাই 1 লক্ষ মুদ্রা দান করেছিল বলে ওনাকে বলা হতো লাখ বক্স। এবং এই ভদ্রলোক 2.5 দিনকার ঝোপড়া, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কোয়াতুল ইসলাম মস্ক, যেখানে ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটা সংমিশ্রণ ছিল, এবং একই সঙ্গে পুরোপুরি ফাউন্ডেশনটা মানে জাস্ট ভিত্তিপ্রস্তরটা করেছিলেন কিসের? তার নাম হচ্ছে কুতুব মিনারের, মনে থাকবে। এবং তার যে কি বলবো, তার কন্যা ছিল এবং তার পুত্র ছিল না, অ্যাডপ্টেড সন ছিল আরাম শাহ, এটা মনে রাখবে। এবং উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ওনার প্রভু মানে মোহাম্মদ ঘুরির নামে উনি মাদ্রাসা ই মুইজি তৈরি করেছিলেন। মাদ্রাসা ই মুইজি বলে একটা মাদ্রাসা উনি তৈরি করেন। এবং এটাও মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক আমাদের কোনো স্বীকৃতি নেননি, খলিফার কাছ থেকে কোনো স্বীকৃতি নেননি, তাই তো। তাই অনেক ঐতিহাসিক তাকে বলে জবরদখলকারী একজন কি বলবো সুলতান। ঠিক এমনকি ফিরোজ শাহ তুগলক যখন তার নিজের বইতে যে সমস্ত সুলতান বলে উনি স্বীকৃতি দিয়েছেন যাদেরকে, সেই লিস্টে কুতুবউদ্দিন আইবকের নাম ছিল না, মনে রাখবে। উনি আমাদের খুব ভালোবাসতেন চৌঘান খেলতে, যাকে বলে হর্স পোলো। এই চৌঘান খেলতে গিয়েই উনি ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে মারা যান। ঠিক, এবার আমরা দেখে নিই যা যা আমরা বলেছিলাম। রাজধানী লাহোরে ছিল, ঠিক আছে। দিল্লি, গোয়ালিয়র, আজমির, মিরাট উনি অধিকার করেছিলেন।
মাদ্রাসাই মুইজি বলেছি, আড়াই দিন কা ঝোপড়া বলেছি, কুয়াতুল ইসলাম মস্ত বলেছি। খাজা কুতুবুদ্দিন কাকি, বিখ্যাত সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে উনি শ্রদ্ধা করতেন বলে উনি তৈরি করেছিলেন ওনার নামে এই বিখ্যাত, তোমার কি বলবো, এই কুতুব মিনারের ভিত্তিপ্রস্তরটা করেছিলেন। বিখ্যাত পণ্ডিত ফাকারুদ্দিন এবং হাসান নিজামি তার কোর্টে ছিল, এবং এই ফাকারুদ্দিনের লেখা বইটার নাম তারিখি মুবারক শাহী, আর হাসান নিজামির লেখা বইটার নাম ছিল তাজ উল মাসির, তাজুল মাসির। ঠিক আছে, ঘোড়া এই হর্স পোলো খেলতে গিয়ে, মানে যেটাকে আমরা চৌঘান বলি, ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে মারা যান। এবং ওনার পরে সিংহাসনে যিনি বসেন, ওনার দত্তক পুত্র, মানে অ্যাডপ্টেড সন, যার নাম কি ছিল, অ্যাডপ্টেড সনের নাম, তার নাম ছিল হচ্ছে আমাদের আরাম শাহ। কিন্তু সিংহাসনে বসার পর আরাম শাহ তার নামের সার্থকতা দেখালেন, এতটাই আরাম করলেন যে ওনাকে দিয়ে আর কিছু হবে না বলে ওনাকে সরিয়ে দিয়ে তার জায়গায় সিংহাসনে যাকে বসানো হলো তিনি হচ্ছেন আমাদের এই ইলতুৎমিশ। মনে থাকবে। এবার ইলতুৎমিশও কিন্তু স্লেভ ছিল প্রথম জীবনে, যেমনভাবে কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে তুর্কি স্লেভ ছিল, তাকে ক্রয় করেছিল শিহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি। আবার ঠিক একই রকমভাবে ইলতুৎমিশকে হাত ঘুরতে ঘুরতে কিনে নিয়েছিলেন কে, আমাদের এই বিখ্যাত ব্যক্তি হচ্ছে বিখ্যাত সুলতান কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এবার আইবক কিন্তু ছিল চাকতাই তুর্কি, কুতুবউদ্দিন আইবক কেবলমাত্র তুর্কি, আর চাকতাই তুর্কি হচ্ছে ইলতুৎমিশ। তাহলে এইবার যখন ইলতুৎমিশ সিংহাসনে বসছে, সময়টা 1211 থেকে 1235, মনে থাকবে 1211 থেকে 1235। এবং ইলতুৎমিশ আমাদের দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রকৃত প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা। প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। ঠিক, তারা লাহোর থেকে রাজধানী প্রথম দিল্লিতে নিয়ে আসেন আমাদের ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার আসল নাম ছিল শামসুদ্দিন আলতামাস। ঠিক আছে, তার প্রকৃত নাম লিখে রাখি, শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস। ঠিক আছে, মনে থাকবে কথাটা। এবং এইবার আমাদের এখানে যেটা বলতে হবে খুব ভালো করে, যে কুতুব মিনারের নির্মাণ কাজটা সমাপ্ত করেছিল হচ্ছে ইলতুৎমিশ, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক, এবং একই সঙ্গে যে উনি 1215 থেকে 16-র মধ্যে উনি গজনির যে শাসনকর্তা ছিলেন তাজউদ্দিন ইলদুসকে উনি কি করেছিলেন, আমাদের ওই তৃতীয় পানিপথের যুদ্ধে, তরাইন, পানিপথ নয়, তৃতীয় তরাইনের যুদ্ধে উনি পরাস্ত করেছিলেন। এবং এরও পরে আমরা দেখতে পাই 1217 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন কুবাচাকে মানসেরার যুদ্ধে উনি পরাস্ত করেছিলেন। তারপর আমরা এটাও দেখি যে 1221 সালে আমাদের চেঙ্গিস খান যখন আমাদের আক্রমণ করে বসলো খরাজিমের শাসনকর্তা জালালউদ্দিন মঙ্গাবর্ণীকে, তখন জালালউদ্দিন মঙ্গাবর্ণী তখন তার কাছে সাহায্য চেয়েছিল। এবং যখন সাহায্য চান তখন উনি বলেন যে দিল্লির আবহাওয়া আপনাদের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়, যা বোঝানোর তিনি এই কথা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এবং তাজউদ্দিন ইলদুজ তোমার কি করেছিল, তাজউদ্দিন ইলদুজ নয়, তার নাম ছিল হচ্ছে আমাদের খওয়ারাজিমের শাসনকর্তা জালালউদ্দিন মঙ্গাবর্ণী, তখন পাঞ্জাব সীমান্তে গিয়ে উপস্থিত হন এবং ওনাকে অনুসরণ করে কে, চেঙ্গিস খান, এবং সেখানেই উনি সেটেল হয়ে যান, পাঞ্জাবেই উনি সেটেল হয়ে যান। এইবার যেটা আমার কথা বলার রয়েছে যে ইলতুৎমিশ বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলেন, যখন চেঙ্গিস খান বললেন যদি তুমি ওকে আশ্রয় দাও তাহলে কিন্তু তোমাকেও আমি আক্রমণ করব,
তখন উনি কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি ওনাকে আর কোনো জায়গা দিলেন না এবং আমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে অঙ্কুরিত বীজটি ছিল সেটাকে আরো বড় করবার রাস্তা উনি দেখিয়ে দিলেন। ঠিক এরপর আমরা দেখতে পাই যে 1221 সালে চেঙ্গিস খানের আক্রমণের হাত থেকে দিল্লিকে বাঁচানো, এবং সেই আক্রমণটা বয়ে গেছিল কার ওপর দিয়ে? জালালউদ্দিন গঙ্গবর্ণীর ওপর দিয়ে, তাই তো। এরপরে আমরা যেটা দেখতে পাই, ইলতুৎমিশ 1229 সালে আমাদের বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লার কাছ থেকে উনি কি করেছিলেন? আমাদের এই বিখ্যাত সুলতানি আজম উপাধি নিয়েছিলেন এবং তাকে তামাম হিন্দুস্তান ছাড়িয়ে তামাম বিশ্বের সমস্ত মুসলিম রাজারা স্বীকৃতি জানিয়েছিল কাকে? ইলতুৎমিশকে। তাই ইলতুৎমিশকে বলা হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার, তাই তো। বেশ, ইলতুৎমিশের সময় মনে রাখবে আমাদের কমপ্লিট করে দিয়েছিলেন 1231 সালে আমাদের কুতুব মিনারের নির্মাণ কার্য উনি সমাপ্ত করে দিয়েছিলেন। ঠিক আছে, কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন কে? ইলতুৎমিশ। এবার দেখো ইলতুৎমিশের সময়ে বেশ কয়েকটা যুদ্ধ আছে, ঠিক আছে, এবং ওই রাজস্থানের ওই রাজ্যগুলোর এগেনস্টে তিনি কিন্তু যুদ্ধ করতে গিয়ে সফল হয়েছিলেন। এবং ইলতুৎমিশকে আমরা এরকম একটা দিক থেকে দেখতে পাই যে উনি আমাদের কি করেছিলেন, তোমার ওই সংস্কৃতির একটা পৃষ্ঠপোষক উনিও ছিলেন, তাই তো। যেটা আমরা দেখতে পাই যে ওনার সময় একটা সংস্কৃতি মনা কাজকর্ম হয়েছিল। অর্থনীতির দিক থেকেও ইলতুৎমিশের শাসনকাল খুব ইম্পর্টেন্ট। উনি নগদ অর্থের বিনিময়ে সোলজারদের ইকতা সিস্টেম দিয়ে দিলেন। ইকতা মানে কি? আমাদের নগদ অর্থের বিনিময়ে তাদেরকে ল্যান্ড রেভিনিউ দেওয়া, মানে জমির ভূমি রাজস্ব দেওয়া, ঠিক আছে। এবং এটা ইলতুৎমিশের একটা ইউনিক কাজ ছিল, সেটা হচ্ছে ইকতা সিস্টেম বা ইকতা ব্যবস্থা চালু করা। 2 নম্বরে ইলতুৎমিশ ইকতার পরে একটা বড় কাজ করেছিলেন, সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। তোমার হচ্ছে সোনার মুদ্রা, রূপার মুদ্রা এবং তামার মুদ্রা উনি এনেছিলেন। ওনার সময় বিখ্যাত তাম্র মুদ্রা যেটা ছিল, তামার মুদ্রা, সেই তামার মুদ্রাকে আমরা কি বলতাম? আমরা বলতাম জিতল। আর যেটা রৌপ্য মুদ্রা মানে সিলভার কয়েন, সেই সিলভার কয়েনের নাম কি ছিল? টঙ্কা, ঠিক আছে। এবার এই টঙ্কা আর জিতলটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। টঙ্কা এখানে সিলভার কয়েন আর জিতল হচ্ছে এখানে কপার কয়েন। তাহলে কটা জিতলে 1 টঙ্কা হয়? এটা লিখি আমরা, 48টা জিতল 1 টঙ্কা, তাই তো। মানে 48টা এই, ঠিক আছে। এইবার দেখো চেঙ্গিস খাঁ বললাম, ইলতুৎমিশ তার পুত্র নাসিরউদ্দিনের নামে চালু করেছিল মাদ্রাসা ই নাসিরি, ঠিক আছে। কি বললাম? মাদ্রাসা ই নাসিরি চালু করেছিল। বেশ, 1235 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরটা ধ্বংস করে দেন। তাহলে মহাকালের মন্দির ধ্বংস করেন কে? 1235 সালে এই মহাকালের মন্দির ধ্বংস করেন কিন্তু মনে রাখবে ইলতুৎমিশ। এবং সত্যি কথা বলতে গেলে ইলতুৎমিশের অভিযানের একেবারে শেষ পর্যায়ে ছিল, কারণ এরপরে কিন্তু ওনার মৃত্যু হয় 1235 সালে। ইলতুৎমিশের সময় এখানে আরো কতগুলো ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে উনি আমাদের এই যে রাজা বিক্রমাদিত্য, যিনি 58 খ্রিস্টপূর্বাব্দে এই মহাকাল টেম্পল অফ উজ্জয়িনী নাকি তৈরি করেছিলেন, এটা কথিত আছে। আচ্ছা, ইলতুৎমিশ বাংলার যিনি শাসনকর্তা ছিলেন, বাংলার শাসনকর্তার নাম ছিল হচ্ছে কি আলী মর্দান খলজি, তার বিদ্রোহটা দমন করেছিলেন, মনে থাকবে। এবং ইলতুৎমিশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী হচ্ছে নিজাম উল মুলক জুনাইদি। এবং তারই সামনে ইলতুৎমিশ বুঝতে পেরেছিল তার পুত্ররা সেরকম যোগ্য না, তাহলে ইলতুৎমিশের সিংহাসন পাওয়ার জন্য একেবারে সুটেবল পার্সন যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের তার কন্যা, যার নাম রাজিয়া সুলতান, ঠিক আছে। তাহলে দেখে নি নিজামুল মুলক জুনাইদি আছে। ইলতুৎমিশ তার রাজত্বকালে আরো একটা কাজ করেছিল, সেটা হচ্ছে
আমাদের 40 জন তুর্কিকে নিয়ে, তার মধ্যে অনেক কৃতদাসও ছিল, উনি একটা সংগঠন তৈরি করেছিল যার নাম ছিল তুর্কান ই চেহেলগান বা বন্দেগান ই চেহেলগান, যাকে আমরা বাংলা এক কথায় বলি চলিসা, তৈরি করেছিল। এবং মনে রাখবে যে এর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হয়ে উঠেছিল পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবান। ঠিক, আচ্ছা, এবার এই যে তুর্কানি চেহেলগানি, বন্দেগানি চেহেলগানি বা 40-এর চক্র রয়েছে। এবার ইলতুৎমিশের যে স্ত্রী ছিল, ইলতুৎমিশের যে স্ত্রী, সে ছিল অ্যাকচুয়ালি কুতুবউদ্দিন আইবকের এক কন্যা। তার নাম কি ছিল? শাহ তুর্কান বা তুর্কমান খাতুন। এই শাহ তুর্কান বা তুর্কমান খাতুনের ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহ যখন সিংহাসনে বসে, তখন তাকে সামনে রেখে যার হাতে পাওয়ারটাকে, যিনি নিজের পাওয়ারটাকে ব্যবহার করেন, শক্তিটা ব্যবহার করেন, সেটা হচ্ছে শাহ তুর্কান। এটাকে আমরা বলি পেটিকোট গভর্নমেন্ট অফ দিল্লি সুলতানাত, যার বাংলা মানেটা দাঁড়ায় হচ্ছে যে অন্তঃপুরিকা বা মহিলাদের শাসন, তাই তো? বেশ, এবার এই রুকনউদ্দিন ফিরোজ শাহ যখন সিংহাসনে বসলো, দেখা গেল সে তার মায়ের কথায় সবকিছু করছে, নিজের কোনো ইমপ্লিমেন্ট করার ক্ষমতা কিছু নেই। এবং এটা রাজিয়া প্রকাশ্যে আনলো, এবং একই সঙ্গে রাজিয়া এটাও আনলো যে তার ভাই রুকনউদ্দিন ফিরোজ শাহ, তার মা এবং তার অন্যান্য ভাইরা, এই মাসুদ শাহ বা অন্যান্য ভাইরা, প্রত্যেকেই তার উপর অত্যাচার করে প্রচন্ডভাবে। ঠিক আছে, এবং সে অত্যাচারিত হয়েছে বলে সে একটা রক্তবস্ত্র কাপড় পরে সাধারণ মানুষের কাছে বিচার চাইল। এবং দিল্লির সাধারণ মানুষ বললেন, যখন আমাদের সুলতান ইলতুৎমিশ আপনাকেই চেয়েছিল সুলতান করতে, আপনি পুরুষ হোক মহিলা হন যেই হন, আমাদের কাছে সেটা আসে যায় না, তাহলে আপনিই বসবেন। তাহলে রাজিয়া সেই পাওয়ারে কি হলো, আমাদের এখানে সিংহাসনে বসলেন, তাই তো? তাহলে দিল্লির জনগণ রাজিয়াকে সুলতান পদে নির্বাচিত করেন। তাহলে প্রথম দিল্লির সুলতান, যাকে দিল্লির জনগণের দ্বারা যে সুলতান নির্বাচিত হয়েছিল, সেটা কিন্তু রাজিয়া। ঠিক আছে, বেশ। এবার রাজিয়া সুলতান আসছে 1236 থেকে 1240। ঠিক, আমি একটা দেখছিলাম, মানে কি বলবো, ওই তালিবানি জিহাদ বা ওই সংক্রান্ত জিনিসগুলো দেখতে দেখতে আমি আসছিলাম, এবং আমি দেখছিলাম কি সাংঘাতিক, বাপরে বাপ, দেখে খুব খারাপ লাগছিল। একজন মোটামুটি বছর 40-এর মহিলা আর একটা 21 বছরের মেয়ে, তারা হিজাব পরেনি, দুদিন ওদের নোটিশ করা হয়েছিল। তারপরে প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে তাদের 50টা লাঠির বাড়ি দেওয়া হলো। ঠিক আছে, কি সে যন্ত্রণায় চিৎকার করছে, এবং মোবাইল হ্যাক করা হলো, কি আছে অমুক তমুক সব দেখা হলো, এবং তারা যে আধুনিকা হয়ে উঠছে তার জন্য আবার এক সপ্তাহ ওদের আবার লাঠির বাড়ি দেওয়া হলো। মানে কি সাংঘাতিক। আর এইখানে সেই যুগটা ভাবো, মধ্যযুগ, সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছিল এই মেয়েটি, যার নাম রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান সারা বিশ্বের দরবারে উনি বিখ্যাত। ঠিক আছে, সেখানে মিশরের রানী বলো, অমুক তমুক বলো, কেউ মানে এই রাজিয়ার এই পাওয়ারের কাছে আসবে না। রাজিয়া খুব প্রতিকূলতার মধ্যে কিন্তু সিংহাসন পেয়েছিল, এবং আমি আগেই বলেছিলাম তার মা তার ভাইরা অত্যাচার করত, অথচ আমাদের তার বাবা ইলতুৎমিশ বুঝতে পেরেছিল যে ও মেয়ে হোক, ঠিক আছে, মেয়ে মানে একটা জেন্ডার আর কিচ্ছু না। ঠিক আছে, তাই এই হচ্ছে সিংহাসন রাখতে পারবে, তাহলে জেন্ডারের কিছু যায় আসে না যদি একটা সিংহাসন রাখতে পারে। রাজিয়াকে উনি এই জন্য নির্বাচিত করেছিলেন, এবং রাজিয়া দিল্লির জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিল। এবং যখন নির্বাচিত হলো, রাজিয়া বলল যে আমার কাজ হচ্ছে সুলতানের কাজ করা, আমার নাম কিন্তু রাজিয়া সুলতানা নয়, আমার নাম রাজিয়া সুলতান। বিকজ কারণ হচ্ছে আমি যদি সুলতানা হই তাহলে আমাকে ফিমেল হয়ে যেতে হবে। কিরকম ফিমেল? সেটা হচ্ছে আমি কোনো সুলতানের ওয়াইফ, যে সিংহাসনে কিছু জানেই না, কিন্তু আমি তো সিংহাসন চালাচ্ছি, তাই পুরুষই হোক মহিলা হোক, আরবি ভাষায় যিনি তোমার ওই সিংহাসনে বসবেন তিনি হবেন সুলতান। উনি হিজাব টিজাবের পুরো বাইরে চলে গেলেন, কোনো নকাব নেই, কোনো হিজাব নেই, উনি পুরো মাথার চুল ছেড়ে, ঠিক আছে, একেবারে উনি বসলেন। এবং পোশাকটা ওনার ছিল একদম পুরুষের। কেন পুরুষের পোশাক ছিল? উনি বলেছিলেন যে আমি একজন যোদ্ধা, ওয়ারিয়ার, রুস্তাম আমি, তাই তো?
তাহলে আমি যদি রুস্তাম হই, আমি যদি যোদ্ধা হই, তাহলে আমার কাছে এরকম আলখাল্লা আমি পড়ে থাকবো কেন? ঠিক উনি কোমরে বেল্ট দিয়ে, ঠিক আছে, পায়ে শক্ত জুতো পরে, ঠিক পুরুষের যেরকম পোশাক ট্রাউজার থাকে, উনি বসে তরবারি নিয়ে শাসন করতেন। এই জিনিসটা মধ্যযুগের কাছে একটা বিপ্লব। এবার বললাম যেটা পাওয়ার যার কাছে সবকিছু সে করতে পারে, কেউ দেখলো আশপাশের লোক প্রচন্ড হিংসুটে, সে ব্যাপারটা মেনে নিতেই পারছে না। তখন রাজিয়া সুলতান তার বাবার যে প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম ছিল নিজাম উল মুলক জুনাইদিকে, উনি কি করলেন যে আপনি আমার পাশে থাকবেন, আপনি রক্ষা করবেন। ঠিক সেই সময় 3-4টে ঘটনা ঘটে গেল। কিরকম ঘটনা ঘটলো? প্রথম লাহোরের শাসনকর্তা, যার নাম ছিল কবির খান, সে বিদ্রোহ করলো এবং সে একাই রাজিয়া যুদ্ধ করে কবির খানের বিদ্রোহ দমন করলো। তার রাজিয়া যোগ্য, রাজিয়া কোনো অযোগ্য নয়, কিন্তু রাজিয়াকে পাইয়ে দেওয়া হয়েছে এরকম ব্যাপার নয়। 2 নম্বর তথ্যটা তোমাকে আমি বলে দিই, তার বাবার সময় তৈরি 40-এর চক্র, সেই 40-এর চক্র রাজিয়ার বিরোধিতা করতে শুরু করলো, কি না তার জেন্ডারটা ফিমেল বলে। ঠিক আছে, যাই হোক, রাজিয়া এগুলো কোনো কিছুই গ্রাহ্য করলো না, ওদেরকেও বেশ প্রেসারে রেখে দিল। ঠিক সেই সময় কবির খান কি করলেন, একজন সুপারি কিলারকে নিয়ে আসলেন, যিনি ভাড়াটে খুনি, তাই তো, যাকে আমরা সুপারি কিলার বলি। তাকে দিয়ে কি করলেন, উনি খুন করালেন আমাদের কাকে, নিজাম উল মুলক জুনাইদিকে। তাহলে রাজিয়ার প্রধানমন্ত্রী নিজাম উল মুলক জুনাইদিকে আমাদের ভাড়াটে খুনি দিয়ে খুন করালেন লাহোরের শাসনকর্তা কবির খান। রাজিয়া কিন্তু সত্যি সত্যি একটু হলেও দুর্বল হয়ে পড়লো, কারণ এই বয়স্ক ব্যক্তি তাকে সব সময় সুপরামর্শই দিত। তখন রাজিয়া এইগুলোকে সব ঠিকঠাক করবার জন্য উনি ঠিক করলেন যে পরিস্থিতি যা, সেখানে একটা শক্তিশালী লোককে আনা উচিত। হয় সে কূটবুদ্ধিতে শক্তিশালী হবে, আর 2 নম্বর গায়ের জোরে সে শক্তিশালী হবে। তখন রাজিয়া খুঁজে পেল এরমই একটা লোককে, 7 ফিট উচ্চতা ছিল, 7 ফিট হাইট, কিন্তু হাবসি ছিলেন, কালো মানুষ ছিলেন, ঠিক আছে, অসীম শক্তির অধিকারী। এই ব্যক্তির নাম ছিল জালালউদ্দিন ইয়াকুত খান। ঠিক আছে, ইনি হয়ে উঠেছিলেন রাজিয়ার খুব বিশ্বস্ত। তার কারণ হচ্ছে এই ভদ্রলোক হয়ে গেছিলেন আমাদের ওই অশ্বরী বাহিনীর প্রধান, তাই তো, তাকে বলা হতো মালিক আখুর। আখুর মানে খুর আছে মানে ঘোড়া আছে বুঝতে হবে, তার মানে অশ্বরী বাহিনীর মধ্যে উনি ইনভলভ ছিলেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে রাজিয়াকে ঘোড়ার থেকে নামিয়ে দেন, রাজিয়াকে ঘোড়াতে তুলে দেন। এই যে ব্যাপারটা হলো, সেখানে একটা শুরু হলো খুব একটা নোংরা মুখরোচক আলোচনা। ঠিক আছে, একটা ব্যাক স্টেটেড গসিপ, যে রাজিয়ার সঙ্গে এই ভদ্রলোকের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ঠিক আছে, এবং তার ভাইরাই এটা শুরু করলো। রাজিয়া এটাতে বিন্দুমাত্র গ্রাহ্য করলো না। ঠিক সেই সময় 40-এর চক্র একটা টেন্ডার ডাকার মতো, কে রাজিয়ার সঙ্গে যুদ্ধ করবে, কে রাজিয়াকে হটিয়ে দেবে, সিংহাসন ফাঁকা করে দেবে, তারপরে সিংহাসনে যেই বসুক, যে এই কাজটা করবে তাকে প্রচুর পরিমাণে জমি জমার দায়িত্ব দেওয়া হবে। ঠিক আছে, এই যে কথাটা বলা হলো, এইখানে কিন্তু তোমার একটা পুরোপুরি রাজিয়ার সময় একটা কি বলবো টার্নিং পয়েন্ট। এবং এই টার্নিং পয়েন্টের সময় যখন আলোচনা হচ্ছে, খোঁজ চলছে সেই লোকটা যে রাজিয়াকে হটিয়ে দিতে পারবে, তখন আমরা যেটা দেখলাম যে রাজিয়াকে সরিয়ে দেওয়ার মতো একজন লোক ওরা পেল, তার নাম হচ্ছে আলতুনিয়া। আলতুনিয়া কোথাকার শাসনকর্তা ছিল? মনে রাখতে হবে যে এই আলতুনিয়া ছিলেন ভাতিন্ডার শাসনকর্তা। সে রাজি হলো এবং রাজিয়ার সঙ্গে যখন যুদ্ধ করতে গেল, তখন রাজিয়া তাকে যুদ্ধ না করে সরাসরি বিবাহের প্রস্তাব দিল। তার মাথা ঘুরে গেল যে যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি সে আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। তার সন্দেহ হলো এবং শেষ মুহূর্তে বুদ্ধি কাজে লাগিয়ে ও রাজিয়াকে বন্দিনী করলেন। ক্যাপটিভেট বা অ্যারেস্ট করা বা বন্দি করলেন। বন্দি করার পর দেখলেন যে না, রাজিয়া নিজের রাস্তাতেই, মানে নিজের দিকেই ঠিক, কোনোভাবে নড়ছে না। তখন উনি বললেন যে না, ঠিক আছে, আপনাকে আমি বিবাহ করতে প্রস্তুত। রাজিয়াকে যখন আলতুনিয়া বিবাহ করলো, তখন রাজিয়া আলতুনিয়াকে জিজ্ঞেস করলো যে আপনাকে কে পাঠিয়েছে, আপনি কেন এরকম করলেন? সমস্ত কথাই সে খুলে বলল। তখন বললো আপনার মাথায় কিচ্ছু বুদ্ধি নেই, আমার ভাইরা বা 40 চক্রের যারা রয়েছে তারা কেউ আপনাকে কিছু দেবেন না, বরং আপনি আমার সঙ্গে থাকলে আপনি ভালো থাকবেন। এই অবস্থার মধ্যে কি হলো, আমাদের রাজিয়ার সুলতানের হাজবেন্ড মানে আলতুনিয়ার হাতে খুন হয়ে গেল আমাদের তোমার জালালউদ্দিন ইয়াকুত খান।
মানে যিনি অশ্বারোহী বাহিনীর প্রধান বা মালিক ইয়াকুর ছিলেন। এই জায়গাটা রাজিয়া খুব অসহায় ফিল করলেন, কারণ এর ছিল শক্তি আর বুদ্ধি ছিল আমাদের নিজামুল মুলক জুনাইদি। তখন রাজিয়া বলল যে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আলটিমেটলি তার ভাইরা সমস্ত আর্মি নিয়ে যখন তাকে আক্রমণ করলেন, তখন হাফসি সোলজাররা রাজিয়া এবং আলতুনিয়াকে আক্রমণ করলো এবং ওদেরকে তাড়িয়ে নিয়ে গেল কোথায়? পাঞ্জাবের কাছে কাইথালে। লাহোর থেকে পাঞ্জাবের কাইথালের দিকে গিয়ে ওরা ঘেরাও হয়ে গেল, ওদের দুজনকে হত্যা করা হলো এবং ওই কাইথালের একটা বট গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে, বট গাছ না অশ্বত্থ গাছের নিচে ওদেরকে সমাধি দেওয়া হলো। পরবর্তীকালে ওই সমাধি থেকে রাজিয়ার সমাধি তুলে নিয়েছে প্রথমে লাহোর হয়ে আবার দিল্লিতে রাখা হয়। ঠিক মিনহাজউদ্দিন সিরাজ একটা চমৎকার বর্ণনা দিয়েছিল যে রাজিয়ার দুর্ভাগ্য যে রাজিয়া একজন মহিলা ছিলেন, ঠিক আছে, যার জন্য সমস্ত সুযোগ সুবিধা থেকে উনি বঞ্চিত হলেন। জিয়াউদ্দিন বার্নিও এরকমই একটা কমেন্ট করেছিল। যাই হোক, রাজিয়ার পরে এবার সিংহাসনে বসলো পরপর সব রাজারা। তাদের মধ্যে কে কে ছিলেন সুলতানদের মধ্যে? তার মধ্যে একজনের নাম প্রথমেই করতে হয়, তার নাম হচ্ছে বাহারাম শাহ। বাহারাম শাহ সফল হলেন না। তারপরে বসলেন মাসুদ শাহ, এবং মাসুদ শাহ সফল হলেন না। এবং তারপরে বসলেন নাসিরুদ্দিন মেহমুদ শাহ। এই নাসিরুদ্দিন মেহমুদ শাহের সময় আমরা যেটা দেখতে পেলাম সেটা কি? সেটা হচ্ছে যে উনি আমাদের সিংহাসনে যখন বসলেন নাসিরুদ্দিন মেহমুদ শাহ, সেই সময়টা আমরা দেখলাম যে একটা দিল্লি সুলতানি সাম্রাজ্যের, বিশেষ করে স্লেভারি ডাইনেস্টির একেবারে ক্ষয় আরম্ভ হয়ে গেছে। তাকে তার নায়েব যিনি ছিলেন, তার নায়েব ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বালবান। এবং বালবানের নায়েব হয়ে উনি যখন সব কাজ করে দিচ্ছেন, তখন বালবানের মেয়ের সঙ্গে ওনার বিয়ে হয় নাসিরুদ্দিন মেহমুদ শাহের সঙ্গে। নাসিরুদ্দিন মেহমুদ শাহ নিজেকে বলতে থাকেন বা নিজেকে ঘোষণা করেন কি? সে হচ্ছে দরবেশ সুলতান। দরবেশ কি নাম বললাম? সে দরবেশ সুলতান বা ফকির সুলতান। তাকে হত্যা করলো পরে কে? আমাদের এই কি বলবো, বাহাউদ্দিন উলুগ খাঁ, যাকে আমরা পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন নামেই চিনি। ঠিক আছে, নিজের জামাইকেই উনি হত্যা করে দিলেন। এই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে একটা ওই ইলতুৎমিশ তার বংশধরদের পতন হলো এবং নতুন রাজা যিনি পাওয়ারে এলেন তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বালবান। ঠিক আছে, এগুলো সবই বলে দিয়েছি। মালিকে আখুর অশ্বারোহী বাহিনী। 1240 সালে নিহত হন বাহারাম শাহ। উলুগ খাঁ হাতে পাওয়ার ছিল। মেহমুদ শাহ নাসিরুদ্দিন মেহমুদকে সিংহাসনে বসান। দরবেশ সুলতান বলে দিয়েছি, নিজের সিংহাসনে আরোহণ করেন, মনে হচ্ছে বলবান। উলুগ গিয়াসউদ্দিন বালবান, তাই তো? ইনিও কিন্তু প্রথম জীবনে স্লেভ ছিলেন এবং তার ভাই এবং ওনাকে একসঙ্গে বিক্রি করে দেওয়া হয়েছিল। এবং ওরা ছিল ইলবাড়ি টার্কি, তুর্কিদের একটা বংশ, ইলবাড়ি বংশের লোক ওরা ছিল, ইলবাড়ি তুর্কি বংশ। এবং এটাও জানবে যে এই ভদ্রলোক, তাকে আর কেউ কিনতে চাইতো না, তার পক্স হয়ে যাওয়ায় মুখের মধ্যে দাগ পড়ে গেছিল। তার ভাই বিক্রি হয়ে যেত, তাকে সে আর বিক্রি হতে চাইতো না। কিন্তু সে একটা দাবি করে তাকে যেন আমাদের কিছু অধিকার দেওয়া হয় এবং সেই অধিকারের বশেই তাকে যেন কেউ ক্রয় করে। তখন যাকে বিক্রি করা হয় তিনি এত ভালো কথা বলতেন, সে মালিক তার উপরে খুব দয়াশীল ছিল এবং উনি ইলতুৎমিশের বন্ধু থাকায় ইলতুৎমিশকে বিক্রি করে দেন গিয়াসউদ্দিন বলবানকে ইলতুৎমিশের কাছে বিক্রি করে দেন। যখন বিক্রি করে দেন তখন এই
ভদ্রলোক কিসের কাজ করতো? ভিস্তি। ভিস্তি মানে জলবাহক, ঠিক আছে, ভিস্তি বা জলবাহকের চাকরি করতেন। এইখান থেকেই উনি 40-এর চক্রে চান্স পান, 40 এবং সেখান থেকে উনি 40-এর চক্রের মধ্যমণি হয়ে ওঠেন। তার নামই হয়ে যায় বাহাউদ্দিন উলুগ খাঁ, পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন। বেশ, বলবন সিংহাসনে বসার পর সে ডিভাইন রাইট চালু করে। ডিভাইন রাইট মানে স্বর্গীয় আইন। সে বলে যে রাজা বা সুলতান সে কে? সে হচ্ছে আমাদের পারসিক এক আফরাসিয়ার, পারসিক এক লেজেন্ডারি কিং আফরাসিয়ারের বংশধর। তাই সুলতান যখন সিংহাসনে বসে থাকবে, সভাসদরা তার দিকে, তার সিংহাসনের দিকে শরীরটাকে ঝুঁকিয়ে দেবে, এটাকে বলে সিজদা। আর পাইবাস হচ্ছে তিনি যখন সিংহাসনে বসে থাকবেন, এক একজন করে সভাসদ এসে তার পদযুগল চুম্বন করবেন, তাকে বলে হচ্ছে পাইবস। মনে থাকবে, সিজদা এবং পাইবস, এই দুটো ব্যবস্থা চালু করেন তিনি। এবং সিজদা পাইবস ব্যবস্থা চালু করার পর তোমাদের মনে রাখতে হবে আর একটা কথা এখানে, সেটা হচ্ছে বলবন আমাদের পারসিক কায়দায় সেটা হচ্ছে নিউ ইয়ার মানে নতুন বছরের উৎসব হিসেবে নওরোজ ফেস্টিভ্যাল চালু করেন, যেটা পারসিকদের ছিল, ঠিক। এবং এটাও তোমাদের মনে রাখতে হবে যে গিয়াসউদ্দিন বলবন তার কোর্টে, রাজসভায় কোনো রকম ভাবে মুচকি হাসা, অট্টহাসি, কোনো রকম হাসা চলবে না, হাসি নিষিদ্ধ করেন। এবং একটা ডিভাইন রাইট চালু করেন, স্বর্গীয় আইন। যার স্বর্গীয় আইনে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে রাজা হলো একেবারে সরাসরি ঈশ্বরের সেবক, ঠিক আছে, ঈশ্বরের ছায়া। তাই নিজেকে বললেন জিলিল্লাহ। জিলিল্লাহ মানে শ্যাডো অফ গড, ঈশ্বরের ছায়া। আবার উনি বললেন নাই বাট ই খুদাই, মানে ইনশাল্লাহ কৃপায় তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, ঠিক আছে, নায়েব, আল্লাহর ডেপুটি, আল্লাহর ডেপুটি বা নায়েব, ঠিক। এবং বলবনের এই সময় অনেকগুলো ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে বলবনের সময় ঘটেছিল, সেটা হলো আমাদের মেওয়াটি জঙ্গল দস্যু দমন হয়েছিল। মেওয়াটি জঙ্গল দস্যুরা কাথিয়াওয়াড়ের কাছে থাকতো, প্রতীকের সর্বস্ব হরণ করত। তখন সে একটা ওই টেম্পোরারি একটা থানা তৈরি করে সেখানে পুলিশ মোতায়েন রেখে ওদেরকে ধ্বংস করেন, তাই তো, মেওয়াটি দস্যুদের ধ্বংস করে দেন। এক। 2 নম্বর, গিয়াসউদ্দিন বলবনের সময় মনে রাখবে দিওয়ানি আর্টস বলে একটা চিফ অফ দ্য মিলিটারি গভর্ন, সামরিক বিভাগের সর্বোচ্চ পদ চালু হয়। এবং সিক্রেট স্পাই সিস্টেম চালু করা, যার নাম বারিদি মামালিক বা বারিদ, ঠিক। এবং এটা মনে রাখতে হবে যে সুলতানের সময় মানে গিয়াসউদ্দিন বলবনের সময় লাল মহল বা রেড প্যালেস বলে একটা প্রাসাদ তৈরি হয়েছিল। এবং তাই নয়, শুধু তার রাজসভায় আমির হাসান দলভি আর একজন হচ্ছে আমির খসরু, এই দুজনের আবির্ভাব ঘটেছিল। মালিক চজ্জু ছিল গিয়াসউদ্দিন বলবনের ভাইপো, তার কাছ থেকে আমির খসরু এসেছিল আমাদের কার কাছে? গিয়াসউদ্দিন বলবনের পুত্র মুহাম্মাদের কাছে, ঠিক। এবং এটাও আমরা জানবো, সেটা হচ্ছে যে ইলতুৎমিশের সময়, ইলতুৎমিশ সময় বলবো না, গিয়াসউদ্দিন বলবনের সময় আমাদের কি হয়েছিল? অ্যাডমিনিস্ট্রেশনের একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল। এবং এটাও মনে রাখবে যে উনি আমাদের ওনার ছেলে বুগড়া খাঁ, বুগড়া খাঁ কার বিদ্রোহ দমন করেছিল? বাংলাদেশের তুগরিল খাঁয়ের বিদ্রোহ দমন করেছিল, ঠিক। এবং বুগড়ার যেমন তুগরিল খাঁয়ের বিদ্রোহ দমনের জন্য কৃতিত্ব, ঠিক তেমনই আরেকটা কৃতিত্ব আরেকজনের ছিল, তার নাম আমি বলে দিই, সেটা হচ্ছে এই বুগড়া খাঁয়ের পরেই আমরা দেখতে পাই বলবনের এক নিকট আত্মীয়, যার নাম ছিল মালিক বকবক। এই মালিক বকবক বদায়ুনের শাসনকর্তা ছিলেন। তিনি যখন বিদ্রোহ ঘোষণা করেন, কিসের জন্য? তার একটা, ঠিক বিদ্রোহ বলবো না, তার দাসকে সে হত্যা করেছিল। এটা বলবনের খুব খারাপ লেগেছিল। বলবন সবার সামনে ওনাকে বেত দিয়ে পিটিয়েছিলেন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই যে কিংবদন্তি রাজা আফরাসিয়ার, জিলিল্লাহ, ঈশ্বরের ছায়া, নায়াবাদী খুদাই, এগুলো বলে দিয়েছি।
মুচকি হাসি হবে, মুট্টি হাসি হয়ে গেছে। প্রথম সুলতান যিনি উত্তর পশ্চিম সীমান্ত নীতি নেন, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার পলিসি যখন নেন, উত্তর পশ্চিম সীমান্ত নীতি, লাহোর, সুনাম, সামানার, ভাতিন্ডা ফোর্ট উনি রিপেয়ার করেন এবং এখানে তার সেনাপতি শের খান তার দুই পুত্র বুগরা খান আর মুহাম্মদকে দায়িত্ব দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটা মঙ্গলের আক্রমণে তার পুত্র, যার নাম ছিল মুহাম্মদ, সে মারা যায়। ঠিক আছে, লাহোর, সুনাম, সামানা এবং ভাতিন্ডা দুর্গ সংস্কার করেন শের খান, দুই পুত্র বুগরা ও মুহাম্মদ। লালমহলে তুগরিল খানের বিদ্রোহ দমন করেন বুগরা খান। খসরুর কথা বলে দিয়েছি, ডিভাইন রাইট বলেছি। দিওয়ানি আর্টস, সামরিক বাহিনীর প্রধান পদ চালু করেন দিওয়ানি আর্টস। বারিদ, মামালিক একটি পদ চালু করেন। সিক্রেট এজেন্ট যারা ছিল, মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে আহত হন, মারাই যান, আহত আর কি, নিহত হন। জিয়াউদ্দিন বার্নির তারিখি ফিরোজ শাহী গ্রন্থ থেকে আমরা এই ভদ্রলোকের ইতিহাস জানি, বলবনের ইতিহাস জানতে পারি। বলবনের মৃত্যুর পরে সিংহাসনে বসেছিলেন তার নাতি, কি নাম ছিল? কাইকোবাদ। থাকবে বেশ। বলবনের এই যে নাতি, যার কথা আমি বলছি, কাইকোবাদ, সে কাইকোবাদ ভারী বিশ্বাস করেছিলেন একটি, তোমার কি বলবো, খলজি ছেলেকে, তাই তো, যার নাম ছিল জালাল উদ্দিন ফিরোজ খলজি। এবং জালাল উদ্দিন ফিরোজ খলজি কি করেছিল, এবং সে প্রথমে কাইকোবাদকে বন্দি করেন, তারপরে তার শিশুপুত্র কায়ুমার্সকে বসান, পরে কায়ুমার্সকে বন্দি করে নিজেই সিংহাসনে বসে যান। ঠিক আছে, এবং এই কাইকোবাদ এবং কায়ুমার্সকে কালীঘড়ির প্রাসাদে থেকে হত্যা করে ভাসিয়ে দেন যমুনার জলে, এবং নিজেই সিংহাসনে বসে এক নতুন সাম্রাজ্য, এক রাজবংশ শুরু করেন 1290 খ্রিস্টাব্দে। সেই 1290 খ্রিস্টাব্দে সেই রাজবংশের নাম কি ছিল? সেই রাজবংশের নাম ছিল, তোমরা সকলেই মনে রাখবে, খলজি রাজবংশ। তাহলে 1290 সালের এই যে ঘটনাটা ঘটেছিল, এটাকে আমরা কেন খলজি বিপ্লব বলি? বিপ্লব কথাটা কেন আসে? কারণ একটা নিরন্তর পরিবর্তন সেই সময় থেকে শুরু হয়েছিল, তাই আমরা এটাকে কি বলছি? খলজি বিপ্লব। জালাল উদ্দিন ফিরোজ খলজি এই সিংহাসন আরোহণের পর্বটি মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত। কালীঘুড়ি, কায়ুমার্স, কাইকোবাদ ফিরোজ খলজিকে প্রধান দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিল, তাই তো। স্যার ই জেন্দার, প্রধান দেহরক্ষী পদটা ছিল স্যার ই জেন্দার। ঠিক আছে, জালাল উদ্দিন ফিরোজ খলজি এবার শুরু হচ্ছে। জালাল উদ্দিন ফিরোজ খলজি, তার সময় চারটে ঘটনা ভালো করে মনে রাখবে, যে ইনি, খলজিরা কি ছিল? খলজিরা ছিল টার্কি। খলজিরা থাকতো কোথায়? আফগানিস্তানের কাছে খলজ বলে একটা গ্রামে। কোন নদীর তীরে? হেলমুন্দ নদীর তীরে। এই যেহেতু ওরা খলজ গ্রামে থাকতো এবং ভাড়াটে সৈন্যের কাজ করতো, তাই ওদেরকে বলা হতো কি? খলজি বলা হতো। ওরা পশুপালনও করতো, সবকিছু করতো। এরা ভাড়াটে সৈন্যের কাজ করতো, এবং বিশেষ করে এদের মধ্যে খুব সামনাসামনি এসেছিলেন যে ভদ্রলোক, তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মনে থাকবে? তাহলে এইখানে যে তুর্কি কথাটা বললাম আমি, তুর্কি ছিল, ঠিক আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, খলজিরা তুর্কি ছিল। এবার উনি যখন সিংহাসনে বসলেন, ঠিক আছে, তখন তিনি সিদি মওলা আর মালিক চজ্জুর বিদ্রোহ দমন করলেন। ঠিক আছে, দিওয়ানি ওয়াকফ, দিওয়ানি ওয়াকফ
ব্যবস্থা চালু করেন। ওয়াকাফে কি আল্লাহ ও মসজিদের উদ্দেশ্যে সম্পত্তি দান। তার রাজত্বের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল? নব্য মুসলমান পর্ব বা মঙ্গল নেতা উলাগু। উলাগুর নেতৃত্বে একদল মঙ্গল দিল্লি আক্রমণ করেন। সেটা বলে দিই, সেটা হচ্ছে উলাগুর নেতৃত্বে 30,000-এর বেশি যখন আক্রমণ করেছিল, সে আক্রমণ ঠেকাতে গিয়ে ওরা বিধ্বস্ত হয়ে যায়। কিরম হয়ে যায়? ওরা হেরে যায় জালালউদ্দিন ফিরোজ খলজির কাছে। তখন ওদের যে নেতা উলাগু, তাকে তার এক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং তারা ধর্মান্তরিত হয়ে যায় বা মুসলিম ধর্ম গ্রহণ করেন বলে ওদের বলা হয় নব্য মুসলমান। ওরা থাকতে শুরু করে দিল্লির উপকণ্ঠে। ঠিক আছে। পরে আলাউদ্দিন খলজির সময় কিছু দাবি দাওয়া করতে থাকলে ওদেরকে সমস্ত 30,000 নব্য মুসলমানকে হত্যা করা হয়েছিল। তিনি ছিলেন প্রথম সুলতান, দাবি করেছিলেন প্রতিটি সুলতান তার নিজস্ব ইচ্ছা শক্তির উপর রাজ্য শাসন করে। ঠিক আছে, তার নিজস্ব ইচ্ছা শক্তির উপরে রাজ্য শাসন করেন। তার ভাইপো ছিল আলাউদ্দিন খলজি, যিনি তারই সময় 1296 খ্রিস্টাব্দে দেবগিরি আক্রমণ করেন এবং দেবগিরির যে শাসনকর্তা ছিল রামচন্দ্র দেবকে পরাস্ত করেন এবং তার মেয়ে, যার নাম ছিল ঝাট্টাপল্লী, সেই ঝাট্টাপল্লীকে বিয়ে করেন। এবং পরবর্তীকালে আলাউদ্দিন, এই যে মানে রামচন্দ্র দেব, যার নামটা আমি বললাম, তাকে তিনি রায়রায়ান উপাধি দেন। ঠিক আছে। এবার এইখান থেকে যে বিপুল পরিমাণে ধন সম্পত্তি পেয়েছিল, সেটা প্রলুব্ধ করার চেষ্টা করেছিল কাকে? তার জ্যাঠামশাই, যার নাম হচ্ছে জালালউদ্দিন খলজিকে। এবং জ্যাঠামশাই যখন লোভের বসে সেটা সমস্ত বডিগার্ড ত্যাগ করে নিজে দেখতে এলেন, ঠিক সেই সময় আমাদের কি বললো, গুপ্ত ঘাতক দিয়ে উনি কি করলেন? হত্যা করেন। কাকে করলেন? এই জালালউদ্দিন ফিরোজ খলজি। এবং করে সে নিজেই সিংহাসনে বসে গেল। তাই তো? আলাউদ্দিন খলজি আর ঝাট্টাপল্লী, একমাত্র পুত্র ছিল কে? শিহাবুদ্দিন ওমর। দেখবে, লোভ দেখিয়ে আলাউদ্দিন তাকে হত্যা করেন, দিল্লির সিংহাসন আরোহণ করেন 1296। এইবার আসছে আলাউদ্দিন খলজি, তাই তো, যাকে আমরা বলছি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। আবার অনেক ঐতিহাসিক বলছেন ওভারঅল সুলতানদের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ। মনে থাকবে? বেশ। তাহলে আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসছেন তখন তার নাম ছিল আলী ঘুরসাব, এবং আলী ঘুরসাব থেকে উনি আলাউদ্দিন খলজি হচ্ছেন। এবং তাকে বলা হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত সম্রাট, মানে কি বলা হয়, ফার্স্ট এম্পারার অফ ইন্ডিয়া, প্রথম সম্রাট, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজিকেই বলা হচ্ছে। আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসলেন সেই সময়, তখন কিন্তু তিনি নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। এবং এই ভদ্রলোক কি ব্রিলিয়ান্ট কাজ করেছিল, সেটা লেখাপড়া জানা লোকও করতে পারবে না। সেটা হচ্ছে এই সাম্রাজ্যটাকে সুদৃঢ় করার জন্য তার কিছু সিস্টেম সে চালু করেছিল। প্রথমত বলা যায় তিনি স্বপ্ন দেখেছিলেন, প্রথম সুলতান যে স্বপ্ন দেখেছিল, তিনি হযরত মুহাম্মদের মতো নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা করবেন। এবং সে মনে করেছিল যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তার হাতে যেমন 4 সেনাপতি আছে, ঠিক সেরকমই আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন হযরতের কাছে ছিল, তেমন তার কাছে কে আছে? আমাদের জাফর খান, উলুগ খান। ঠিক আছে, জাফর খান ছিলেন, উলুগ খান ছিলেন। এবং জাফর খান, উলুগ খানের সঙ্গে আরো দুজনের কথা বলতে হয়। জাফর খান, উলুগ খানের সঙ্গে নসরত খানের কথা বলতে হয়। ঠিক আছে, এই 4 জন তোমার ছিল কি ওর কাছে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো। কিন্তু ওনার যে যুদ্ধমন্ত্রী যিনি ছিলেন, যার নাম ছিল হচ্ছে আলাউল মুলক, সে কিন্তু বলল যে আপনি এটা করতে সফল হবেন না, কারণ তাম ইসলাম দুনিয়াতে একমাত্র নবীকেই ওরা
প্রফেট মানে আর কাউকে মানবে না, তাই আপনার নতুন ধর্মমত কোনো কার্যকরী হবে না। বেশ, 2 নম্বরে উনি আরেকটা কথা বলেছিলেন, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। আলাউদ্দিন খলজির আবার একটা কথা বলেছিলেন যে যে আমি সমগ্র বিশ্ব জয় করব। এবার যখন সমগ্র বিশ্ব জয় উনি করতে যাচ্ছেন, তখন আলাউল মুলক ওনাকে বাধা দিয়ে বললেন, আপনি সুলতান ভালো করে লক্ষ্য করুন, আপনার কিন্তু গোটা ভারতবর্ষ জয় হয়নি। তা যখন গোটা ভারতবর্ষই জয় হয়নি, তাহলে আপনি কি করে বিশ্ব জয় করবেন? ঠিক তখন উনি থেমে যান। সুলতান আলাউদ্দিনের সময় সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল, ঠিক আছে, প্রচুর বার। যেমন আমি বলে দিই, কাদার, সালদি, কতলু খাজা, ইকবাল মন্দ, ঠিক আছে, এই যে আমাদের কাদার খান, এই যে ওরা আক্রমণ করেছিল, ওই আক্রমণে সেখানে প্রচুর পরিমাণে সৈন্য ক্ষয় হতো, ঠিক আছে, মঙ্গল আক্রমণে। তারপরে আলাউদ্দিন আমার রাজ্য বিস্তার করতে যাচ্ছিল, তখনও কিন্তু আলাউদ্দিনের প্রচুর সৈন্য ক্ষয় হচ্ছিল। তখন আলাউদ্দিন যেটা করেছিল, সেই সৈন্য ক্ষয়ের হাত থেকে বাঁচবার জন্য, ঠিক আছে, উনি প্রচুর সংখ্যক নতুন সৈনিক নিয়োগ করবার জন্য একটা হাই স্যালারি দিয়ে দেন, 234 টাকা পার অ্যানাম বছরে। এবং সেটার দৌলতে কি হয়, আমরা দেখতে পাই তার দৌলতে প্রচুর সংখ্যক আবার সৈনিক যুক্ত হয়। ঠিক রেশনিং ব্যবস্থা চালু করেন, যেটা দেখে স্ট্যানলি লেনপুল বলেছিল যে কি বলবো, একটা বিস্ময়, তাই না? বলছে যে ম্যাগনিফিসেন্ট, মানে একটা দুঃসাহসিক অর্থনীতিবিদ বলেছেন কাকে? আলাউদ্দিনকে। এখানে রেশনিং ব্যবস্থা চালু করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস দিয়ে উনি কি করেছিলেন, সৈনিক হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। বেশ, এবং দরিদ্রদের কাছ থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ উনি তুলে নিয়ে এসেছিলেন রেশনিং সিস্টেম ব্যবস্থার মাধ্যমে। রেশনিং সিস্টেম ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমাদের এখানে একটু বলতে হবে, সেটা হচ্ছে উনি চারাই আর ঘাড়ি বলে দুটো ট্যাক্স চালু করেছিলেন। চারাই হচ্ছে যেগুলো চড়ে বেড়ায়, যেমন ঘোড়া, গরু, এগুলো চড়ে চড়ে ঘাস খায়, তার জন্য একটা ট্যাক্স দিতে হবে চারাই। আর ঘাড়ি মানে হচ্ছে হাউস ট্যাক্স, মনে থাকবে? বেশ, তাহলে রেশনিং সিস্টেমও বললাম, এটাও বললাম, সত্যি সত্যি ম্যাগনিফিসেন্ট ইকোনমিস্ট। এবং একটা মার্কেট উনি চালু করলেন, যার নাম হলো সিরাই, ঠিক আছে, শেরি আদাল বা সিরাই। এবং সেই মার্কেট কন্ট্রোলিং ক্ষমতা ঠিক হচ্ছে কিনা তার দায়িত্ব দিলেন দিওয়ানি মুস্তাক খারাজ। এটা আলাউদ্দিন চালু করেছিল, দিওয়ানি মুস্তাক খারাজ। এবং সেখানে বাজার ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হতো। বেশ, আলাউদ্দিনের পরের স্টেপটা যেটা বলতে হয় সেটা হচ্ছে রাজ্য জয়। 1299 সালে গুজরাট জয়। ঠিক, গুজরাটের রাজা কে ছিল? কর্ণদেব। কর্ণদেবের স্ত্রী ছিল কমলা দেবী। কমলা দেবীকে নিজে বিবাহ করেন এবং তার মেয়ে দেবলা দেবীর সঙ্গে তার পুত্র খিজির খানের বিয়ে দেওয়া হয়, মনে থাকবে? বেশ, 1299 সালে গুজরাট জয়ের পরে 1303 সালে চিতোর জয় করেন। এবার চিতোর জয় নিয়ে অনেক কাহিনী আছে, আমি একটু বলে দিই। মালিক মোহাম্মদ জাইসি, যিনি হচ্ছেন শের শাহের সময় একজন সভাকবি ছিলেন, সে ভদ্রলোক লেখা বইটা তারিকি শের শাহী না, বইটার নাম আমি বলে দিচ্ছি। যে বইটার বিষয়বস্তুটা ছিল এরকম যে আমাদের 1303 সালে আলাউদ্দিন খলজি আমাদের চিতোরের যে রানা ছিল রতন সিং রাঠোরের যে স্ত্রী, যার নাম রানী পদ্মিনীকে বিবাহ করবার জন্য প্রস্তাব দেন, উনি রিফিউজ করেন। তারপরে মিররে কথাবার্তা হয়, কিন্তু কিছুতে উনি রাজি হন না। এবং যখন আলাউদ্দিন তার সেনা নিয়ে আক্রমণ করেন, তখন দেখা যায় ওই ভদ্রমহিলা কমিটেড জহরব্রত, মানে আগুন জ্বালিয়ে নিজের দেহ বিসর্জন দিয়েছে। এবার এখানের প্রশ্নটা হচ্ছে আমার অন্য জায়গায়, সেটা হচ্ছে এটা কত দূর সফল, কত দূর কি হয়েছিল, সেটাও একটা এখানে কিন্তু বিচার করার ব্যাপার আছে। আচ্ছা, এবার আমি একটু ভালো করে এখানে বলি, সেটা হচ্ছে এই ঘটনাটা সত্যি নয়। মালিক মোহাম্মদ জাইসির লেখা বইটার নাম পদ্মাবাদের ঘটনাতে বিরাট বড় ফাঁক হচ্ছে, প্রায় 218 থেকে 226 বছরে।
তাই এটাকে সত্য বলে মানা যায় না। এবং তার পুত্র খিজির খান নামে এই চিতোরের নাম হয়ে যায় খিজরাবাদ। বেশ, এবার আমরা চলে যাই তার পরের ঘটনাতে, যেখানে আলাউদ্দিনকে দেখবো আমরা আস্তে আস্তে ওই রাজপুতদের রাজ্য রানথাম্বার টাম্বার এগুলো জয় করতে থাকে এবং আলাউদ্দিন খুবই শক্তিশালী হয়ে উঠতে থাকে। আলাউদ্দিন বিসোয়া বলে একটা নতুন মেজারমেন্ট ইউনিট চালু করে, আমি বলেছিলাম যে জমির মাপ নিয়েছিল, ল্যান্ড রেভিনিউটা নিয়েছিল। এবং এটাও আলাউদ্দিনের ক্ষেত্রে বলতে হবে তোমাদের যে আলাউদ্দিন সেই সময়টা নিজেকে খলিফার ডেপুটি বলে ঘোষণা করেছিলেন, ঠিক আছে। এবং উনি কি বলবো, রাষ্ট্র থেকে ধর্মটাকে, শরীয়তি লটাকে রাষ্ট্র থেকে পুরো পৃথক করে দেন। বলেছিল শরীয়তি ল একভাবে চলবে, রাষ্ট্র আরেকভাবে চলবে, দুটোকে কখনো মেশানো যাবে না। বেশ, আলাউদ্দিন খলজির সময় আর যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে আসে মঙ্গল আক্রমণে আলাউদ্দিনের সেনাপতি জাফর খান মারা যায়, ঠিক আছে। আলাউদ্দিনের সেনাপতি জাফর খান মারা যায়, এটা মনে রাখবে। নসরত খাঁ, উলুগ খাঁ, ঠিক আছে, তখন এদের উপর আর আলাপ খান, এই তিনজনের উপর নির্ভর করতে হয়। শেষে নসরত খান আমাদের কি করেছিল, একজন তোমার হাফসিকে নিয়ে এসেছিল, কোথা থেকে, গুজরাটের ক্যাম্পে থেকে 1000 দিনার দিয়ে কিনে নিয়ে এসে। পরবর্তীকালে এই কিন্তু আবার সেনাপতিত্বের কাজ করেছিল, এর নাম ছিল কি, মালিক কাফুর। মালিক কাফুরকে কি বলা হতো, রুস্তম অফ দ্য এজ অ্যান্ড হিরো অফ দ্য টাইম, ঠিক আছে। রুস্তাম মানে যোদ্ধা, তাহলে যুগের যোদ্ধা এবং সময়ের বীর পুরুষ, ওনাকেই বলা হতো। এবার দেখো পরের জায়গাটা আমরা ভালো করে একটু বলবো যে আলাউদ্দিন যখন রাজ্যসীমা এই পরিমাণ বাড়িয়ে ফেললেন, ঠিক সেই সময়টাতেই আলাউদ্দিন খলজি আমাদের আরো কিছু কাজ করেছিলেন, তাই তো। আমরা যেমন ল্যান্ড রেভিনিউ সিস্টেমগুলো নিয়ে বলেছিলাম। এবার দেখা যাচ্ছে যে আলাউদ্দিন নিরক্ষর হলেও একটা বিরাট বড় সাম্রাজ্য তার রাজ্যসীমা গেছিল এবং দিওয়ানি মুস্তাখারাজ ব্যবস্থাটা চালু হয়েছিল কার সময়, আলাউদ্দিনের সময়। আলাউদ্দিন এই সময় ঘোড়ার গায়ে চিহ্নিতকরণ, যাকে আমরা এক কথায় বলি দাগ, এবং একই রকম ভাবে হুলিয়া মানে যে সৈনিক তার চিত্রকরকে দিয়ে তাকে তার ছবিটা আঁকিয়ে রাখা, ঠিক আছে, এটা করেছিলেন যাতে দুর্নীতি দমন করা যায়। বেশ, আলাউদ্দিনের নিজস্ব কিছু স্থাপত্য কীর্তি আছে। সিরি শহরটা যেটা তার রাজধানী হয়েছিল, ছবির মতো সাজিয়েছিলেন। সিরি ছাড়া তার সময় আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হচ্ছে আলাই দরওয়াজা, আলাই মিনার। আলাই দরওয়াজাটা খুললে কিন্তু কুতুবউদ্দিন আইবক, এই কুতুব মিনারের দিকে আমরা যেতে পারি। আলাই দরওয়াজা, আলাই মিনার। তারপরে উনি তৈরি করলেন হাজার সিতুন, 1000টা পিলার দিয়ে একটা বাড়ির, কি বলবো, 1000টা পিলার দিয়ে একটা বাড়ি তৈরি করা, যাকে আমরা বলি এক কথায় কি বলবো, হাজার সিতুন, ঠিক আছে। তাহলে হাজার সিতুন এবং সঙ্গে সঙ্গে আমাদের আরো 3-4টে জায়গার কথা আমি বললাম, আলাই দরওয়াজা, আলাই মিনার, জামাইত খানা মাস্ক, পার্সোনালি সুলতানের লোকেরাই এখানে প্রেয়ার করতে পারবে, এটা চালু হয়েছে। সুলতান আলাউদ্দিন খলজির সময় সভা কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে আমির খসরু, মনে থাকবে। এবং আমির খসরুর কে বলা হয় কি, ওনাকে বলা হয় তুতিহিন বা হিন্দুস্তানের তোতা পাখি, প্যারট অফ ইন্ডিয়া বা হিন্দুস্তানের তোতা পাখি। এছাড়াও হজরত মোহাম্মদ, দিল্লির হজরত মোহাম্মদ, এবং একই রকম ভাবে মধ্যযুগের রবীন্দ্রনাথও তাকে বলা হয়। একই সঙ্গে তিনি যেমন কবি, আবার কবির সঙ্গে সঙ্গে তিনি অসাধারণ একজন কি ছিলেন, ঐতিহাসিক ছিলেন। তার লেখা ইতিহাসের বইয়ের মধ্যে আছে খাজা ইনুল ফতুহ, তাই তো, তুগলকনামা, গিয়াসউদ্দিন তুগলকের বায়োগ্রাফি এটা। তারপরে উনি লিখেছিলেন হচ্ছে দেবলা দেবী অ্যান্ড খিজির খান, ঠিক আছে, মানে ইংরেজিতে বললাম, এটার নাম ছিল হচ্ছে আশিক,
ওইটার নাম ছিল আশিক। ঠিক আছে, তারপরে তুগলকনামা, আশিক ছাড়াও তার লেখা যে আরো ভালো ভালো বই ছিল, কিরান উস সাদিন, লাইলা মজনু, ঠিক আছে, হাস্ত বিহাস্ত, এগুলো ছিল তার লেখা। এবং একই রকম ভাবে তিনি অনেক রকম নতুন নতুন মিউজিকের মানে সুর দিয়েছিলেন। সুরগুলোর মধ্যে কি ছিল, যেমন ধরো আমির খসরু নিয়ে এসেছিল ভারতে তারানা, তাই তো, তারানার সঙ্গে হচ্ছে নিয়ে এসেছিল হচ্ছে কাওয়ালি, তার রাগ সনম, রাগ ইমন, এগুলো নিয়ে এনেছিলেন। ঠিক আছে, পাতিয়ালিতে জন্ম, পাতিয়ালি। পাতিয়ালিতে হচ্ছে ওনার জন্মস্থান, মানে হচ্ছে এটা কোথায়, উত্তরপ্রদেশ। ঠিক আছে, আলাউদ্দিন আলী ঘুরসাপ বলে দিয়েছি। তিরিশ হাজার নব্য মুসলমানকে হত্যা করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি, বলে দিয়েছি এগুলো। 1299, 1303 বলে দিয়েছি। আলাউদ্দিনের কোন সেনাপতি মঙ্গল আক্রমণ করতে গিয়ে মারা যায়, বলে দিয়েছি, জাফর খান। মালিক মোহাম্মদ জায়সির কথা বলেছি, সিরি শহর, জামায়াতখানা মসজিদ, হাজার সিতুন, আলাই দরওয়াজা সব তৈরি করেছিল। হাজার দিনার দিয়ে কেনা হয়েছিল, বলে দিচ্ছি এগুলো। যুগের যোদ্ধা, সময়ের বীর, রুস্তম অফ দ্য হিরো অফ দ্য টাইম। দক্ষিণ ভারত থেকে বিপুল পরিমাণ সম্পত্তি এনে দেন, পাণ্ডব হয়েসাল ধার সমুদ্র জয় করেন। খলিফার ডেপুটি বলে মনে করতেন। সর্বপ্রথম সুলতান যিনি শরীয়তি আইনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন, বলেছি এটা। রাজার কোনো আত্মীয় নেই, তাহলে কিংশিপ নোজ নো কিনশিপ, রাজার কোনো আত্মীয় নেই, এটা কে বলতেন, আলাউদ্দিন। রেশনিং ব্যবস্থা বলে দিয়েছি। আউলাক নামে এক ধরনের ডাক ব্যবস্থা চালু করেন, আউলাক। খসরু বলে দিয়েছি, খসরু খুব ভালো সেতার বাজাতে পারত, তবলা আর রুবাব বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিল। ঠিক আছে, আলাউদ্দিনের মৃত্যুর পরে মালিক কাফুর কি চেয়েছিল, আমাদের শিহাবুদ্দিন ওমরকে সিংহাসনে বসাবে, কিন্তু শিহাবুদ্দিন ওমরকে হত্যা করা হয়, এমনকি মালিক কাফুরকে হত্যা করা হয়, এবং যিনি সিংহাসনে বসে পড়েছিলেন তার নাম মুবারক শাহ খলজি। সর্বপ্রথম বাজার ব্যবস্থা চালু করেন, বলে দিয়েছি। এই বাজারের প্রধানকে বলতো সাহানি মান্ডি, মান্ডি মানে বাজার। দাগ আর হুলিয়া সিস্টেম বলে দিয়েছি। ঘোড়ার চিহ্নিতকরণ, আচ্ছা, দিওয়ানি মুন্তাখারাজ, গুপ্ত বিভাগের নাম ছিল বারিদি মামালি, দুঃসাহসিক অর্থনীতিবিদ। ঠিক আছে, বেশ। এইবার এখানে আমরা চলে এলাম আলাউদ্দিনের পরবর্তী বংশধররা। আলাউদ্দিনের বংশধরদের সবাইকে যিনি হত্যা করেছিলেন সেটা হচ্ছে মুবারক খলজি, এবং মুবারক খলজি না, খসরু শাহ। মুবারক খলজি যখন পেল, তখন সিংহাসন পেল, তখন তার দাদাদের বন্দি করেছিলেন, পরে হত্যাও করেন। এবং মুবারক খলজি একমাত্র দিল্লির সুলতানার যিনি সমকামী ছিলেন সেটা হচ্ছে উনি। ঠিক আছে, এবং ওনার যে প্রিয় পাত্র ছিল তার নাম ছিল বারাদুন। এই বারাদুনই পরবর্তীকালে খসরু শাহ হয়ে যায় এবং ওনাকে হত্যা করে ওই সিংহাসনে বসে। তাহলে খলজি বংশের শেষ সুলতান অবশ্যই আমাদের মুবারক খলজি।
আল ওয়াসিক বিল্লাহ বলে মনে করতেন নিজে মোবারক খলজি নিজেকে। বারাদুন খলজি বংশের শেষ সুলতান মোবারক শাহ খলজি বলে দিয়েছি। খসরু খান, যার মা বাবা দুজনেই ছিল হিন্দু শূদ্র, এবং ইনি তোমার কনভার্টেড মুসলিম হয়ে তোমার শেষবারের জন্য সুলতান হন। এবং ওনাকে যখন হত্যা করা হয়, মানে খসরু খানকে হত্যা করেছিলেন কে? গাজী মালিক। সঙ্গে সঙ্গে এই আমাদের শেষ হয়ে যায় কি বংশ বললাম? খলজি বংশ। ঠিক আছে, তাহলে খসরু শাহকে যখন হত্যা করা হলো এবং যিনি হত্যা করলেন তার নাম গাজী মালিক, সেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল খলজি বংশ। যদিও খলজি বংশের শেষ সুলতান আমি বলে দিয়েছি মুবারক শাহ খলজি, কারণ উনি আলাউদ্দিনের ব্লাড কানেক্টেড। ঠিক আছে, আর উনি কিন্তু ব্লাড কানেক্টেড ছিলেন না, উনি ওনার সভাসদ ছিলেন, সেখান থেকে উনি এই কাজটা করেন। ঠিক আছে, তাহলে খসরু শাহ হয়ে গেল এবং এখানে আমাদের খলজি বংশ শেষ হয়ে গেল। পরের ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তুগলক, সৈয়দ এবং লোধি। ঠিক আছে, ছাড়লাম।